আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আসছি তোমাদের প্রথম অধ্যায়ের যে প্যাটার্ন ক্লাস আছে সেটা আমরা করব। এই প্যাটার্ন ক্লাসে যা যা থাকবে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। প্যাটার্ন হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক। এই সম্পর্কটা দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা সলভ করতে পারি নিমিষের মধ্যেই, সেটা আমরা শিখে যাব। এবং এই ক্লাসটা করার পরে আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। দেখো, প্রশ্ন বলে দিয়েছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। 3 ক্রমের ম্যাজিক বর্গটা কি? 3টা ক্রম বলতে দৈর্ঘ্য প্রস্থ বরাবর চারিদিকেই আমাদের 3টা করে ঘর থাকবে। ঘরগুলো কেমন হবে আমি তোমাদেরকে দেখাই। ঘর যদি এইরকম ভাবে আমরা একটা ঘর দেই, তাহলে এখানে 3টা ক্রম থাকবে। দৈর্ঘ্য প্রস্থ চারদিকে আমাদের 3টা করে ঘর থাকছে। 1 2 3 4 5 6 7 8 9, আমরা যেদিকে যাই না কেন আমাদের 3টা করে ঘর থাকবে। তো ম্যাজিক সংখ্যার বলেছে 15 হবে। তো আমরা জানি ম্যাজিক সংখ্যাটা 15 হয়, অর্থাৎ কোনাগুনি যদি আমরা যোগ করি সংখ্যাগুলো তাহলে 15 হবে। আমরা যদি বাম থেকে ডান দিকে যাই তবুও 15 হবে, এবং আমরা যদি উপরে থেকে নিচের দিকে আসি তবুও আমাদের 15 হবে। তাহলে সেই শর্ত অনুসারে আমরা বলছি যে আমাদের 1 নাম্বার যে কন্ডিশনটা আমরা বললাম সেটা আমাদের সঠিক আছে। এবার আসো 2 নম্বরে কি বলছে দেখি। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। 3 ক্রমের যে বর্গ সংখ্যা সেখানে আমাদের যোগ মাঝখানে যে সংখ্যাটা সেটা আমাদের সাধারণত 5 হয়। তাহলে সেই অনুসারে আমরা 2 নম্বর কন্ডিশনটা বলছি সঠিক আছে। 3 নম্বর কন্ডিশনে আসো, কি বলছে? ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় ধনাত্মক সকল সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তাহলে দেখো, ঘর আছে আমাদের ঘর আছে 9টা, কিন্তু আমাদের প্রশ্ন এখানে বলে দেওয়া হয়েছে এখানে হবে কতটা? 15টা, 1 থেকে 15 পর্যন্ত। তাহলে কি এটা সঠিক হলো? ঘর দেখো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ঘর সংখ্যাই হচ্ছে 9টা, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 15। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের এই যে 3 নাম্বার যে কন্ডিশন সেটা ভুল হলো। তাহলে সঠিক কোনটা? 1 এবং 2। দেখো 1 এবং 2 কোথায় আছে? এতে আছে। তাহলে সেই অনুসারে আমরা বলছি 1 এবং 2। আরেকটা সহজ এবং মজার বিষয়টা শুনে রাখো। যদি কখনো তোমাদের এরকম 3টা কন্ডিশন দেওয়া থাকে এবং এই 3টা কন্ডিশনের মধ্যে কোনো একটা, সাপোজ আমি বলছি এই 3 নাম্বার কন্ডিশনটা উপরে আছে, তাহলে যেই কন্ডিশনটা ভুল সেটা কোথায় আছে তুমি দেখতে পারো। আমরা বলছি 3 নাম্বার কন্ডিশন ভুল, তাহলে 3 নাম্বার এখানে আছে, তার মানে এইটা আমাদের হবে না। 3 নাম্বার কন্ডিশন ভুল, তাহলে সিতে 3 নাম্বার আছে, তাহলে 3 নাম্বার এটা হচ্ছে না। 3 নাম্বার কন্ডিশন ভুল, তাহলে মানে আমাদের যে ডি বলছে এটা হচ্ছে না। তাহলে হচ্ছে কোনটা? আবারও বলছি, হচ্ছে আমাদের 1 নাম্বার অর্থাৎ এ। এরপরে দেখো, এর পরবর্তী প্রশ্নটা কি বলে দিয়েছে। 2 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা বলা হয়েছে এরকম, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? তাহলে 9 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা আছে সেটা শর্তটা কি? আমরা সাধারণত জানি যে কোনো একটা 2 সংখ্যার 2 অঙ্কের যদি কোনো সংখ্যা হয় এবং সেই সংখ্যাটা যদি আমরা তাদের স্থান বিনিময় করি, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি দশক স্থানে এবং দশক স্থানীয় অঙ্কটি একক স্থানে নেই, তাদের পার্থক্য যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমাদের প্রশ্নে বলে দিয়েছে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা কত আছে? 2টা। একটা হচ্ছে 52 বলছে এখানে, 52 একটা সংখ্যা, সেটাকে বিপরীত করলে আমাদের 25 হয়। তাহলে যদি এদের পার্থক্য করলে কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি 5 বড় সংখ্যা, 5 থেকে 12 পর্যন্ত এটা আসবে 7, হাতে থাকে 1, যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2। কিন্তু দেখো এটা 27, এই 27কে 9 দ্বারা ভাগ করা যেত, কিন্তু প্রশ্নে আমাদের প্লাস দেওয়া আছে, তাহলে সেই অনুসারে এটা আমাদের হচ্ছে না। এইটা আমাদের পার্থক্য না, এটা হচ্ছে না, এটা আমাদের পার্থক্য না, এটা হচ্ছে না। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে আমাদের পার্থক্য দেওয়া আছে কোনটাতে? ডি নাম্বারে পার্থক্য দেওয়া আছে। যদি এটা পার্থক্য দেওয়া থাকতো, এ নাম্বারে যদি আমাদের পার্থক্য দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা সঠিক অ্যান্সার হতো, কারণ 27কে
9 দ্বারা ভাগ করা যায়, কিন্তু প্রশ্নে আমাদের পার্থক্য দেওয়া নাই, এখানে আমাদের কিন্তু আছে প্লাস, এর জন্য আমাদের এটা হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখন 3 নম্বর কোশ্চেনটা আমরা এখন সলভ করব। 3 নম্বর কোশ্চেন কত বলে দিয়েছে, 9999 কোন বীজগণিত রাশির শততম পদ। আমরা এই অধ্যায়টাতে বীজগণিতের রাশির মতো যে অঙ্কগুলো আছে সেগুলো প্রবলেম সলভ করব। তো রাশি করার জন্য আমাদেরকে খেয়াল করতে হয়, আমরা বীজগণিতে যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোতে রাশি যখন আমরা ব্যবহার করি সেখানে চলক অংশটা ধরে নিই এক্স ওয়াই জেড এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমরা পাটিগণিতে যখন ক্যালকুলেশন গুলো করি তখন ওই মুহূর্তগুলো কিন্তু ক খ ব্যবহার করে থাকি সাধারণত। তো এখানে আমাদের রাশি দেওয়া আছে এ বি সি ডি, 4টা রাশি দেওয়া আছে। এই 4টা রাশির মধ্যে কোন একটা অ্যান্সার হবে সেটা আমাদেরকে বের করতে হবে। 9999 সংখ্যাটা আমাদের বলা হয়েছে 9999 সংখ্যা। 9999 সংখ্যাটা আমরা টেকনিক্যালি যদি করতে চাই, 9999 সংখ্যাটা কোন সংখ্যাটার কাছাকাছি সংখ্যা। 100 হচ্ছে না, 10 হচ্ছে না, 1000 হচ্ছে না, হচ্ছে কত 10,000 হচ্ছে। তাহলে তুমি এই যে 10,000 সংখ্যাটা লিখলা, এই 10,000 সংখ্যাটা তুমি যদি বর্গমূল নির্ণয় করো, তাহলে এই বর্গমূল নির্ণয় করলে কত আসবে বলো তো? বর্গমূল নির্ণয় করলে তোমার 100 আসবে। তার অর্থ হচ্ছে এই যে তুমি 100 পাইলা, এই 100টা কার মান? এই 100টা হচ্ছে কয়ের মান। তাহলে কয়ের উপর স্কোয়ার করো, করার পরে সেখান থেকে 1 তুমি মাইনাস করে দাও, দেখো তোমার রেজাল্টটা কিন্তু এই ডি নাম্বারটা অ্যান্সার চলে আসবে। সি নাম্বার আসবে না, কারণ একটা বেশি হয়ে যাবে। এখানে কয়ের মান যদি আমরা 100 বসাই এবং তার থেকে যদি 1 মাইনাস করি সেটাও অ্যান্সার আসবে না। কয়ের মান যদি আমরা এখানে 99 সাথে গুণ করি, গুণ করার পর তার সাথে যদি একটা 1 যোগ করি, তাহলে আমাদের কোনোটাই অ্যান্সার হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কতে আমরা যাব। পরবর্তী অঙ্ক 4 নম্বরে কি বলে দিয়েছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলে দিয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে আমরা এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যার যে যোগফল আছে সেটা আমরা বের করতে চাই। এখন কথা হচ্ছে যেটা কোনো সূত্র আছে, হ্যাঁ এটা একদম সিম্পল একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন স্কয়ার। তো যেহেতু আমরা এটা পাটিগণিতে ব্যবহার করছি, এন না বললে আমরা এন বলতে সাধারণত স্বাভাবিক সংখ্যা বলি 1 2 3 4 5, এই সাধারণ সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক একই রকম ভাবে এন এর পরিবর্তে আমরা ক যদি ব্যবহার করি, তাহলে ক কত বলবো 1 1 2 3 4 5, এইভাবে আমরা সংখ্যাগুলোকে ব্যবহার করব। খেয়াল করে দেখো বলেছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো এটা সূত্র আমরা সাধারণত ভাবে জানি যে এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যদি আমরা বর্গ করি তাহলে তার সমষ্টি বা যোগফল হবে আমাদের এন স্কয়ার হয়। তাহলে এন না বলে আমরা এখানে শুধুমাত্র কত ব্যবহার করছি, এখানে আমরা ক ব্যবহার করছি। তাহলে সেই অনুসারে আমরা সূত্রটার উত্তর একদম সি নাম্বার যেটা আমরা বলছি। তাহলে মাঝে মাঝে কিন্তু তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, যার জন্য তোমরা এমসিকিউ খুব সহজে পারবা। চলো দেখি এবং আমাদের 4 নাম্বার হলো 5 নাম্বার কোশ্চেনটা কি বলে দিয়েছে দেখো। 5 নাম্বার যে কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলে দিয়েছে। 5 নাম্বার কোশ্চেন বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। দুইটি স্বাভাবিক সংখ্যাগুলো আগে বললাম, স্বাভাবিক সংখ্যাগুলো 0 থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। দুইটি সংখ্যার বর্গের সমষ্টির উপর আমরা প্রকাশ করব। আমরা যদি বলি 5 একটা সংখ্যা, সেই সংখ্যাকে যদি 2 এর উপরে বর্গ করি যোগ 1 এর উপরে যদি বর্গ করি, 2 2 4, 1 এর উপর বর্গ করলে 4 হয়। তার মানে এর যে রেজাল্ট আসছে সেটা 4 যোগ 1 সমান 5। তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কিন্তু একই। তাহলে কি করলাম, 5 কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করেছি। ঠিক এইরকম কতগুলো আমাদের সংখ্যা আছে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত এইরকম সংখ্যা আছে 35টি। তোমাদের বই বের করবা, বই বের করার পরে দেখবা যেখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই জায়গাটাতে লেখা আছে। এরপরে 6 নম্বর যে আমরা কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করব। 6 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে। 6 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে এরকম, নিচের উদ্দীপকে আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন দিব। 6 নম্বর এবং 7 নম্বর যে কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে এরকম, নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। খেয়াল করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। এই যে ম্যাজিক বর্গ দেওয়া আছে, এই ম্যাজিক বর্গতে আমরা জানি কোনাকুনি, ওপরে নিচে,
যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটা আমাদের সব ক্ষেত্রে সমান হবে। চলো আমরা যোগ করে দেখি। আমাদের 12 যোগ করতে হবে 17 আর 16 যোগ করবো আমরা 6 7 13 14 15 5 সাথে থাকবে 1, যদি যোগ করে 2 3 4 সংখ্যাটা আমাদের বের হয়েছে 45। মনে করো এই সংখ্যাটা নাই, তাহলে আমরা কি করতাম? 45 থেকে এটার এবং এটার বিয়োগফলটা করতাম। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে যে সংখ্যাটা আছে ক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে 45 থেকে আমাদের 12 এবং 18 যোগ করতে হবে। তাহলে 45 বিয়োগ কত আসবে? 12 আর 8 যোগ করলে আমাদের 30 আসলো। তাহলে 45 থেকে তুমি যদি 30 বিয়োগ করো কত আসবে? 15। তাহলে দেখো আমাদের অ্যান্সার 15, যেটাতে আমরা দেখতে পেলাম কত নম্বরে? সি নাম্বারে আছে। নেক্সট চলো দেখি পরবর্তী কোশ্চেনটা 6 নম্বরের পরে 7 নম্বর কোশ্চেন। এই 6 এবং 7 একইভাবে আসবে, যেহেতু আমাদের এখানে হিসাব অনুসারে আমাদের কিন্তু এই 7 নম্বর কোশ্চেনটা আগে দেওয়া উচিত ছিল এবং 6 নম্বর কোশ্চেনটা পরে দেওয়া ছিল। প্রশ্নে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ম্যাজিক বর্গ সংখ্যাটি কত। প্রশ্নে বলা হয়েছে ম্যাজিক বর্গ সংখ্যাটি কত। তো ম্যাজিক বর্গ সংখ্যাটা কত এটা বের করার জন্য আমাদের কি কাজ করতে হয়? এটা বের করার জন্য কোনাকুনি আড়াআড়ি পাশাপাশি যোগ করলে হয়। তো আগের অঙ্কটাতে আমরা কোনাকুনি পাশাপাশি যোগ করেছি, যোগ করে আমাদের যোগফলটা কত আসছিল? 45 আসছিল। তাহলে আমরা 45টা খুঁজবো, কত নম্বর আছে 45? আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে আছে 45। তাহলে এটার অ্যান্সার হবে কত? ডি নাম্বার। আগে বললাম যে এই প্রশ্নটা কিন্তু আমাদের আগে দেওয়া উচিত ছিল, যেটা হয়তোবা আমাদের পরে দেওয়া আছে। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলছে খেয়াল করে দেখো। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলেছি, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা n অথবা আমরা ক দিয়ে লিখব। যদি n আমরা অথবা ক দিয়ে লিখি তাহলে সেগুলো কত আসবে? 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে। আমাদের বলে দেওয়া হয়েছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় বলতে আমরা 1 3 5 7 কে বুঝি, 1 3 5 7 কে বুঝি। তাহলে এগুলো আমাদের বিজোড়। যদি আমরা এগুলো যোগ করি 1 যোগ 3 যোগ 5, 5 আর 3 8, আর 1 হচ্ছে 9। তাহলে যোগফল একটির পরে কি বলেছে? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো হবে ওই সংখ্যাগুলো যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর একটা বিষয় মনে রাখবা, যদি একটা সংখ্যা 10 বলি, 10কে যদি আমরা বর্গমূল নির্ণয় করি এবং বর্গমূল যদি পূর্ণ সংখ্যা হয় তখন আমরা এই 10কে পূর্ণবর্গ সংখ্যা বলবো। কিন্তু দেখো 10কে করা যায় না, কিন্তু তার পাশে যে সংখ্যা আছে 9, এই 9কে যখন তুমি বর্গমূল নির্ণয় করবা তখন এর রেজাল্ট আসবে 3। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা কি হলো? সঠিক হয়েছে। এরপরে 2 নম্বর সংখ্যা কি বলছে? এই যে যোগফল একটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। 9 কিন্তু আমাদের যোগফল বের হয়েছিল, তাহলে 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে আমাদের 2 নম্বর কন্ডিশনটাও সঠিক হলো। এবার আসো 3 নম্বর কন্ডিশন কি বলছে? মৌলিক সংখ্যা। যোগফল কি মৌলিক সংখ্যা হয়েছে? যোগফল কি আমাদের বিজোড় সংখ্যা হয়েছে, বাট কিন্তু এটা মৌলিক সংখ্যা হয়নি। কেন মৌলিক সংখ্যা হয়নি? কারণ 9কে 1 এবং 9 ছাড়া আরো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা কত? 3। তাহলে আমাদের এই যে 3 নম্বর যে কন্ডিশনটা সে কন্ডিশন কিন্তু সঠিক হয়নি। তাহলে 3 নম্বর কন্ডিশন যদি সঠিক না হয়, এর আগে একবার আমরা বলেছি যেটা ভুল হবে সেটা কোন জায়গায় আছে সেটা তুমি কেটে দাও। এটা কাটো, এটা কাটো, এটা কাটো, তাহলে থাকছে কত? 1 এবং 2। সেটা কোথায়? সেটা কিন্তু এ নাম্বারে মানে কতে আছে। চলো পরবর্তী আমাদের 8 পরে 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের আর এমসিকিউ নাই। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে সলভ টাইপের বা সমাধান টাইপের কোশ্চেন আসে। তাহলে সমাধান টাইপের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখব, বোঝার চেষ্টা করব কোশ্চেনটাতে কি বলে দিয়েছে। তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টা সংখ্যা নির্ণয় করো। এরপরে আরো 2টা সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে, এখানে বের করতে হবে। প্রথমে আমাদের ক নাম্বার যেটা বলা আছে খেয়াল করে দেখবা। ক নাম্বারে আমাদেরকে বলা হয়েছে 7 12 17 22 27 ডট ডট দেওয়া আছে।
আমাদের এখন কি করব, এটা টেকনিক হচ্ছে পাশাপাশি যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা পার্থক্য বের করব। আসো দেখি, 12 থেকে তুমি যদি 7 বিয়োগ করো তোমার এখানে 5 থাকবে। তুমি 17 থেকে 12 বিয়োগ করবা, তোমার 5 থাকবে। 22 থেকে তুমি যদি 17 বিয়োগ করো সেখানে তোমার 5 থাকবে। 27 থেকে তুমি 22 বিয়োগ করবা, তোমার 5 থাকবে। পরবর্তী সংখ্যাটা বের করার জন্য কৌশল হচ্ছে, খেয়াল করো, 7-এর সঙ্গে 5 যোগ করো 12 হবে, 12-র সঙ্গে তুমি 5 যোগ করো 17 হচ্ছে, 17-এর সঙ্গে তুমি 5 যোগ করো 22 হয়ে যাচ্ছে, 22-এর সঙ্গে তুমি 5 যোগ করো কত হচ্ছে, 27 হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা কত পাবো? পরবর্তী সংখ্যাটা আমাদের পাওয়ার জন্য পরবর্তী সংখ্যা সমান চিহ্ন দিলাম। তাহলে আমরা কি কাজ করব, এইবার এই 27-এর সঙ্গে 5 যোগ করব। তাহলে 27-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 32 হয়। 32। আমাদের কটা সংখ্যা বের করতে বলছে বলো তো? পরবর্তী দুইটা সংখ্যা বের করতে বলছে। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা বের করার জন্য, তার মানে হচ্ছে এইখানে আমাদের যে সংখ্যাটা হবে, পরবর্তী যে সংখ্যাটা হচ্ছে এইটা কিন্তু আমাদের তার মানে 32 হচ্ছে। এই 32-এর পরবর্তী সংখ্যা বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে এখন? এই 32-এর সঙ্গে প্রতিবারের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা যোগ করব। আবারও সংখ্যাটা কি বলছে, 32 যোগ 5 কত হলো, 37 হয়েছে। পরপর দুইটা সংখ্যা আমাদের বের করতে বলেছে। তাহলে এইখানে আমরা যে একটা সংখ্যা পাবো সেটা হবে 37। তাহলে উত্তরে তোমরা লিখে দিবা 32 এবং হচ্ছে 37। খ নাম্বার যে প্রশ্নটা আছে, এই খ নাম্বার প্রশ্নটা আমরা এখন সলভ করব। খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার তোমার প্রশ্ন কি বলে দিয়েছে? খ নাম্বার প্রশ্ন বলে দিয়েছে পরবর্তী দুইটা সংখ্যা বের করো। তাহলে পরবর্তী যদি আমরা দুইটা সংখ্যা বের করতে যাই, তাহলে আমাদের খেয়াল করতে হবে সংখ্যাগুলো কি দেওয়া আছে। সংখ্যাগুলো যেটা দেওয়া আছে সেই সংখ্যাগুলো 6, 17, 28, 39, 50 এই চলবে আমাদের। এরপরে আমরা কি কাজ করব, প্রত্যেকটার আমরা পার্থক্য বের করব। প্রত্যেকটা যদি আমরা পার্থক্য বের করি, 11, 17 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকবে 11। 28 থেকে আমরা 17 বিয়োগ করলে সেখানে থাকবে আমাদের 11। 39 থেকে 28 বিয়োগ করলে সেখানে আমাদের থাকবে 11। 50 থেকে 39 বিয়োগ করলে সেখানে থাকবে আমাদের 11। প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য আমাদের কত হচ্ছে, পার্থক্য হচ্ছে আমাদের 11। যদি প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য আমাদের 11 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা পরবর্তী সংখ্যাটা বের করব? পরবর্তী সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করব। পরবর্তী সংখ্যাটা কত আসবে খেয়াল করে দেখো, 50-এর সঙ্গে আমরা এই 11 যোগ করে দিব। 50-এর সঙ্গে 11 যোগ করে দিলে আমাদের কত আসবে, এখানে 1 থাকবে, 5 আর 1 6, 61 হলো। তাহলে পরবর্তী সংখ্যা বের করলাম। পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি কত হবে, এই যে আমাদের এখানে তার মানে কত, এখানে আমাদের সংখ্যাটা 61 থাকছে। তাহলে 61 পরবর্তী সংখ্যাটা আমরা এখন এখানে নির্ণয় করব। তাহলে 61 পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য কি কাজ করতে হবে, 61-এর সঙ্গে আমরা এখন 11 যোগ করব। আমরা 61-এর সঙ্গে 11 যোগ করে দিব, তাহলে 2 আর 7 72। এই যে সংখ্যাটা এখানে আমাদের 72 আসবে। এই হোয়াট চিহ্ন দিয়েছিলাম সেখানে সংখ্যা আসবে 72 আসবে। তাহলে আমরা এই যে 9 নম্বর প্রশ্নটা সলভ করলাম, ক এবং খ উভয় সলভ করেছি। এবার চলো দেখি 10 নম্বর যে কোশ্চেনটা আছে। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে। 10 নম্বর কোশ্চেনে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। আমাদেরকে এটা প্রশ্ন করেছে তারা, মিল রয়েছে কি, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে এর মধ্যে কোনো প্যাটার্নের মিল আছে কিনা, এবং যদি মিল থাকে তাহলে সেটা কিভাবে আমরা চিন্তা করব এবং কিভাবে আমরা সমাধান করব। ক নাম্বারে 1, 1, 2, 3, 5, 8, 13 নাম্বার কোশ্চেন দেওয়া আছে। তাহলে কি বললাম, সমাধান করার জন্য আমাদেরকে যেটা আমরা খেয়াল করব, সমাধান করার সময় অনেকভাবে আমরা দেখব, সমাধান করার সময় অনেকভাবে আমরা দেখব যে কি ভাবে আমাদের মিলতে পারে। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল 3 নাম্বার সংখ্যাটা, পর দুইটা সংখ্যার যোগফল 3 নাম্বার সংখ্যাটা হতে পারে। বর্গ করে করে সংখ্যাগুলো আসতে পারে। বর্গ মানে কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ করে পরবর্তী সংখ্যাগুলো আসতে পারে। এরপরে কি আসতে পারে, ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা কি, ফিবোনাক্কি সংখ্যাটা হচ্ছে শুরু হবে 0 এবং 1 দিয়ে, তার যাত্রা হবে 0, 0 এবং
1 দিয়ে তার সংখ্যা, তার পরবর্তী সংখ্যাটার নিয়ম কি? পরপর দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে এই দুইটা সংখ্যা যদি যোগ করি 0 আর 1 যোগ করলে কত হয় বলো? 1 হবে। পরপর দুইটা সংখ্যা 1 এবং 1 যোগ করলে কত আসবে? 2 আসবে। দেখো এই 1 এবং 2 যোগ করলে কত আসবে? 3 আসবে। এই যে একটা ধারা, এই ধারাটাই হচ্ছে ফিবোনাকি সংখ্যা। চলো দেখি কি বলছে। আমরা যদি এই দুইটা যোগ করি, দেখো তো পরবর্তী সংখ্যা আমরা পাচ্ছি না। আমরা যদি 1 আর 2 যোগ করি 3 হয়। 3 কি পরবর্তী সংখ্যা না? হ্যাঁ, পরবর্তী সংখ্যা। আমরা 2 এবং 3 যদি যোগ করি কত আসবে? 5। পরবর্তী সংখ্যা 5 এবং 3 যোগ করলে কত হচ্ছে? 8। তার পরবর্তী সংখ্যা 5 এবং 8 যোগ করলে কত হয়? 8 5 13 হয়। তাহলে 13 এর পরবর্তী সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এইটা বলতে চাই যে পরবর্তী সংখ্যাটি কত হবে অথবা এর মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটা হচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল। আমরা আনসার এমন বলতে পারি, হ্যাঁ হ্যাঁ বলার পরে আমরা কি বলবো? পরপর দুইটি সংখ্যার যোগফল। পরপর দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। তৃতীয় সংখ্যার সমান। তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল কেমন আসবে? তৃতীয় সংখ্যাটা সমান আসবে। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে গেছি। বলছে দেখো, এবং তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটা যদি আমরা নির্ণয় করি, তাহলে পরবর্তী সংখ্যা আমরা বলবো পরবর্তী সংখ্যা। তাহলে পরবর্তী সংখ্যা কি পাচ্ছি আমরা? এই 8 এবং 13 এখন যোগ করব। তাহলে 8 যোগ 13, তাহলে 8 এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি, 8 এর সঙ্গে 13 যদি যোগ করি আমরা কত হবে? 21 হবে। আমাদের কটি সংখ্যা বর্গিত বলছে? পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করে নিলাম। চলো দেখা যাক খ নাম্বার প্রশ্নে কি বলেছে। খ নাম্বার সমাধান করছি। খ নাম্বার সমাধানে দেখো, এখানে দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একই রকম, 4 4, 4 5, 5 6, 6 8, 8 11। যদি আমরা চিন্তা করি এই 4 4 5 6 8 এবং 11 সংখ্যাগুলো দিয়ে কিভাবে প্যাটার্ন আছে সেটা খেয়াল করব। তুমি যদি চিন্তা করো 4 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 0। 4 থেকে 4 বিয়োগ করো, 0 আসে। 5 থেকে তুমি 4 বিয়োগ করবা, 1 আসবে। 6 থেকে তুমি 5 বিয়োগ করবা, 1 আসবে। 8 থেকে তুমি 6 বিয়োগ করো, 2 আসলো। 11 থেকে তুমি 8 বিয়োগ করবা, 3 আসবে। খেয়াল করে দেখো, আমরা আগের যে সংখ্যাটা সমাধান করেছি সেই সংখ্যাতে আমরা বললাম ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি সংখ্যাটা কেমন? ফিবোনাকি সংখ্যাটা হবে পরপর দুইটা সংখ্যার যোগফল। এই দুইটা যদি যোগ করি তাহলে দুইটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান। আমরা দেখেন তৃতীয় সংখ্যাটা পেয়ে গেছি। তৃতীয় সংখ্যাটা কেমন? 0 এবং 1 যোগ করলে আমাদের 1 হচ্ছে, 1 আছে। এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করার পর আমরা এটা পাবো। এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করার পর আমরা এটা পাচ্ছি। তাহলে 2 এবং 3 যোগ করলে কত আসবে? 5 আসবে। তাহলে তারা ফিবোনাকি সংখ্যা, তাদের পার্থক্য যেটা সেটা ফিবোনাকি সংখ্যা তৈরি করেছে। তাদের পার্থক্য যেটা সেটা ফিবোনাকি সংখ্যা তৈরি করেছে। এইবার একটু খেয়াল করে দেখতে হবে, এই যে ফিবোনাকি সংখ্যাগুলো, পার্থক্যগুলো যে ফিবোনাকি সংখ্যা তৈরি করেছে, এই ফিবোনাকি সংখ্যাগুলোর দ্বারা কিভাবে আমরা পরবর্তী অ্যানসারটা পেতে পারি? পরবর্তী অ্যানসারটা পেতে পারি এরকম ভাবে, যদি আমরা এই যে 3 যে সংখ্যাটা লিখেছি 2 এবং 3 যদি আমরা যোগ করি, কার সঙ্গে যোগ করি? এই 6 এর সঙ্গে। 6 এর সঙ্গে পরবর্তী যদি পার্থক্য যদি আমরা যোগ করি, তাহলে পার্থক্য দুটো যোগ করলে 6 আর 5 যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে 11 সংখ্যা আসছে। এবার আমরা যদি এই 8 এবং 6 এর যে পার্থক্য আছে সেইটা যদি যোগ করি তাহলে কত হলো? 5। তাহলে 11 সাথে যদি আমরা 5 যোগ করি, 11 সাথে 5 যোগ করলে কত আসবে? 16 আসবে।
তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের হবে 16। পরবর্তী সংখ্যাটা কত হবে? পরবর্তী সংখ্যাটা হবে 16। আগের কোশ্চেন আমরা সলভ করলাম, সেখানে 10 নম্বর কোশ্চেনটা সলভ করার পরে এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা সলভ করব। 11 নম্বর কোশ্চেনটা বলে দিয়েছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। যে চিত্রগুলো আছে এগুলোকে আমরা জ্যামিতিক চিত্র বলি। এই চিত্রগুলো যখন আমরা দেখব এগুলোতে বাহু কয়টা আছে, যেহেতু এটা চতুর্ভুজের মতো, তো এই চতুর্ভুজগুলোতে বাহু কয়টা আছে, এই বাহুটাই হচ্ছে আমাদের কাঠির সংখ্যা। খেয়াল করো, 1টা 2টা 3টা 4টা। এখানে কিন্তু আমাদের এই 4টা ছিলই, এখানে কিন্তু আমাদের এই 4টা ছিল। তাহলে নতুন করে কোনো কাঠি আসলো কিনা এবং কয়টা কাঠি আসলো সেটা আমরা যদি খেয়াল করি, আগে ছিল 4টা, এখানে ছিল কয়টা? 4টা। নতুন করে আসলো 1টা 2টা 3টা, তাহলে 4, এইটাতে হলো 4, আর এখানে নতুন করে আসলো 3। তাহলে টোটাল 4 আর 3 এখানে কত হচ্ছে? আমাদের 7 হচ্ছে। পরবর্তী যে চিত্র আছে সেখানে আমরা দেখব আগে থেকে কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমাদের 60টি কাঠির সংখ্যা বা কাঠির 60টা ছিল এখানে। এরপরে নতুন করে আবার কয়টা কাঠি আসলো, নতুন করে কয়টা কাঠি আসলো সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব, দেখব 1 2 3। তাহলে আমরা কি খেয়াল করছি যে এইখানে 4টা ছিল, দ্বিতীয় যে চিত্র সেই চিত্রটাতে 3টা বৃদ্ধি পাইছে এবং এই চিত্রটাতে আরো 3টা বৃদ্ধি পাইছে। তাহলে এখানে কটা হবে? 3টা দিলাম। এইবার 7 আর 3 যখন আমরা যোগ করব তখন টোটাল এখানে 10টা হবে। ঠিক আছে, খেয়াল করবা, কাঠির সংখ্যা তালিকা করো। প্রথম যে সমাধান যখন আমরা করব, ক নাম্বার লিখবো সমাধানের ক্ষেত্রে। প্রথম যে চিত্র, এই চিত্র লিখতে পারি প্রথম চিত্রে। প্রথম চিত্রে কয়টা পাইলাম? প্রথম চিত্রে পাইছি 4টি। দ্বিতীয় যে চিত্র, এই দ্বিতীয় চিত্রে আমরা কয়টা পাইছি? 4 আর 3 7, তাহলে লিখব 60টি। তৃতীয় চিত্র, 3 নাম্বার যে চিত্র, এই 3 নাম্বার চিত্রে আমাদের কাঠির সংখ্যাটা পাইছি 10টি। যদি আমরা এগুলোকে কমা চিহ্ন দিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? 4 কমার চিহ্ন দিলাম, 7 দিলাম, কমার চিহ্ন দিলাম, দেওয়ার পরে 10 দিলাম, কমার চিহ্ন দিয়ে ডট 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 করে আমি রেখে দিলাম। এটাই আমাদের ক নাম্বার বলছে যে কাঠির সংখ্যা তালিকা করো। তালিকা করে দিলাম কাঠির সংখ্যাগুলোকে। তাহলে আমাদের ক নাম্বারের উত্তর যেটা, সেটা আমাদের উত্তর শেষ হয়ে গেল। এইটা আমাদের ক নাম্বারের উত্তর। এরপরে আমরা খ নাম্বার করব। খ নাম্বার প্রশ্নটা দেখো কি বলে দিয়েছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবো সেটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে অবশ্যই পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে আমরা যাব। পরবর্তী কোশ্চেনটাতে খ নাম্বার বলে দিয়েছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা নিশ্চয়ই তালিকা পেয়েছিলাম, তো তালিকাতে কি পেয়েছিলাম? তালিকাতে আমরা লিখেছি এরকম ভাবে, তালিকা প্রথমে ছিল 4, তারপরে ছিল 7, তারপরে ছিল 10। পরবর্তীটা কিভাবে পাবো? খেয়াল করলে আমরা দেখব সংখ্যাগুলো লিখেছি। সংখ্যাগুলো লেখার পরে যদি আমরা এই সংখ্যাগুলোর পার্থক্য করি, কিভাবে? এই দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে পূর্ববর্তী প্রথম সংখ্যাটা সবসময় আমাদের বাদ যাবে। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে 3, আবার যদি আমরা 10 থেকে 7 বিয়োগ করি 3, আমরা প্রত্যেকবার পার্থক্য কত পাচ্ছি? আমরা পার্থক্য প্রত্যেকবার আমরা 3 পাচ্ছি। খেয়াল করলে দেখব প্রথম সংখ্যার সাথে যদি পার্থক্যটা আমরা যোগ করি, দেখবা দ্বিতীয় সংখ্যাটা হয়েছে। এই দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি পার্থক্যটা যোগ করি, দেখবা তৃতীয় সংখ্যাটা হয়েছে। প্রশ্নে বলে দিয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি, আমাদের সংখ্যা কত আছে? 10 পর্যন্ত আছে। পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা পার্থক্য দেখলাম এবং আমরা বুঝে গেলাম পূর্ববর্তী সংখ্যাটির সঙ্গে যদি আমরা পার্থক্যটা যোগ করি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা চলে আসছে। তাহলে আমরা কি লিখব? পূর্ববর্তী সংখ্যার সাথে প্রত্যেকবার পার্থক্য যোগ
করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের শুধু এখানে বলছে এটা ব্যাখ্যা করতে বলছে, আমরা ব্যাখ্যাটা করে দিলাম। তাহলে আমরা খ নাম্বারের সমাধান করার জন্য তালিকার যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা কোত্থেকে পাইছি, সেগুলো আমরা ক থেকে পাইছি সেটা আমরা লিখে দিব। এরপর আমরা প্রত্যেকবার যে সংখ্যাগুলোর পার্থক্য আছে পার্থক্য নির্ণয় করার জন্য দ্বিতীয় সংখ্যা থেকে প্রত্যেকবার তার পূর্ববর্তী সংখ্যাটিকে আমরা বিয়োগ করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটার উত্তর এই পর্যন্তই আমরা ব্যাখ্যা করে দিলাম। চলো পরবর্তী যে আমাদের গ নাম্বার কোশ্চেনটা বলেছে, গ নাম্বার কোশ্চেনটা দেখি। গ নাম্বার কোশ্চেনটাতে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে উত্তর যাচাই করো, কিভাবে উত্তর যাচাই করব? আমরা খ নাম্বারে যেটা যুক্তি দিয়েছি সেই যুক্তিটা সঠিক কিনা পরবর্তী চিত্র তৈরি করার সাথে সাথে সেটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা যদি এটা সমাধান করি, গ নাম্বার খ হতে আমরা কি পেয়েছিলাম? খ হতে আমরা পেয়েছিলাম যে প্রত্যেকবার পার্থক্য যোগ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাচ্ছি। এখন আমরা এখানে যে কাজটা করব, পার্থক্যের সাথে পার্থক্য যোগ পূর্ববর্তী সংখ্যা, এইটা আমরা পেয়েছি। এখন আমাদের বলেছে পরবর্তী চিত্র তৈরি করতে। এখানে তৃতীয় চিত্র তৈরি আছে, আমরা চতুর্থ চিত্র তৈরি করব। চতুর্থ চিত্র, তাহলে চতুর্থ চিত্র কেমন হবে খেয়াল করে দেখবা। মাঝখানে ঘর একটা দুইটা তিনটা আছে, অর্থাৎ তিনটা চতুর্ভুজ আছে এখানে। আমরা এবার তৈরি করবো যেন সেখানে চারটা চতুর্ভুজ তৈরি হয়। একটা চতুর্ভুজ, দুইটা, তিনটা, চারটা চতুর্ভুজ আমরা তৈরি করেছি। চারটা চতুর্ভুজ তৈরি করার পরে এই যে চতুর্ভুজটা তৈরি করলাম, এখানে আমাদের কয়টি কাঠি হয়েছে সেটা আমরা এখন গণনা করে দেখব। যদি আমরা কাঠি গণনা করতে যাই, খেয়াল করবা এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমাদের কি মনে আছে যে আমরা এখানে কয়টা কয়টা করে কাঠি পাইছিলাম? সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কোথায় আছে? সেই সংখ্যাগুলো আমরা খ ক উভয় জায়গায় ব্যবহার করছি। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে 4টা ছিল, তারপরে এটাতে ছিল 60টি, তারপরে এখানে মধ্যে ছিল 10টি। পরবর্তী যে আমরা চিত্র তৈরি করেছি সেই চিত্রতে দেখো তো কয়টা লাগছে? সেই চিত্রতে দেখো এখানে আছে 13টি। তাহলে খেয়াল করে দেখবা আমরা যে সূত্র অর্থাৎ আমরা যে যুক্তি দিয়েছিলাম আগের সমাধানটাতে, এই যে বলে দিয়েছে তোমার উত্তর যাচাই করো। কিভাবে যাচাই করব? যাচাই করছি এভাবে, আমি লিখে দিয়েছি যে পার্থক্য যোগ পরবর্তী সংখ্যা। আমাদের সংখ্যা কত ছিল? আমাদের সংখ্যা ছিল 10 যোগ পার্থক্যটা কত? 3, কত হচ্ছে? 13। আমরা যুক্তিটা দিলাম, তাহলে আমরা বলতে পারি যে পূর্বের উত্তরের সাথে সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখন আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে এই পরবর্তী কোশ্চেনটা আমরা এখন সলভ করব। দেখো 11 নম্বর কোশ্চেন শেষ, 12 নম্বর কোশ্চেন। তুমি যদি এই 12 নম্বর কোশ্চেনটা সলভ করতে চাও তাহলে তোমাকে কিন্তু আগের যে কোশ্চেনটা সলভ করেছি সেটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে আগের মতোই সিস্টেমটা হবে, আগের মতোই। কেমন সিস্টেম?
প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, তিনটা চিত্র দেওয়া আছে এখানে। আগে ছিল চতুর্ভুজ, এবার দেওয়া আছে ত্রিভুজ। চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র। তোমাকে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র এইটা আগে নির্ণয় করতে হবে, তারপর তুমি চতুর্থ চিত্রতে যাবা। তাহলে প্রথম চিত্র যদি আমরা সমাধান করার জন্য বলি, যে প্রথম চিত্রে খেয়াল করবা এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম যে চিত্র আছে, প্রথম চিত্রে কয়টা পাইছি? প্রথম চিত্রে আমরা পাইছি তিনটি। দ্বিতীয় চিত্রে খেয়াল করো, আমরা কিন্তু প্রথম চিত্র করার সময় এই বাহুটা আমরা কাউন্ট করেছি। প্রথম চিত্র করার সময় আমরা এই বাহুগুলো কাউন্ট করেছি। এইবার আমরা বাহুগুলো কাউন্ট করব। এটা লিখবো 1, এটা লিখবো 2। প্রথম চিত্রে কয়টা ছিল? তিনটা ছিল অলরেডি, নতুন করে অ্যাড করেছি কয়টা? দুইটা। তাহলে 3 আর 2 কত হলো? 5। তাহলে দ্বিতীয় যে চিত্র আছে সেখানে আমরা 5টা পাচ্ছি। তাহলে দ্বিতীয় চিত্রে কয়টি? 5টি। চলো, আমরা যখন দ্বিতীয় চিত্র শেষ করলাম, দ্বিতীয় চিত্র কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল, এইটা, এইভাবে আমাদের দ্বিতীয় চিত্রটা শেষ হয়েছে। আমাদের দ্বিতীয় যে চিত্র আছে সেই চিত্রটা আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে। নতুন করে আবার অ্যাড হয়েছে। নতুন করে কি অ্যাড হলো? নতুন করে অ্যাড হয়েছে যেটা, এইখানে একটা, এইখানে একটা, দুইটা। তাহলে আগে আমাদের কত ছিল? আগে আমাদের ছিল 5টি, এই পর্যন্ত ছিল 5টি। নতুন আরো 2টি অ্যাড হলো, তাহলে 5 যোগ 2 সমান কত? 7। আমরা বলতে পারি তৃতীয় চিত্রে 7টি। প্রশ্ন বলেছে চতুর্থ চিত্রে 4 নাম্বার যে চিত্রটা তৈরি হবে সেই চিত্রে কাঠি কয়টা প্রয়োজন সেটা বের করতে হবে। খেয়াল করলে দেখবা প্রত্যেকবার আমাদের 3, 5, 7, এখানে পার্থক্য 2। প্রত্যেকবার পার্থক্য কত? প্রত্যেকবার পার্থক্য আমাদের 2। যেহেতু প্রত্যেকবার পার্থক্য 2, তাহলে পরবর্তী যে চতুর্থ নাম্বার যে চিত্রটা তৈরি করব, এই চতুর্থ চিত্রে আগের যে সংখ্যা ছিল 7 যোগ 2 কত হলো? 3। আমরা বলবো 9টি। এই হচ্ছে আমাদের উত্তর। চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা হবে 9টি। ক নাম্বার শেষ হলো। খেয়াল করো, দেখো খ নাম্বার কি বলছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী যে সংখ্যাটা আছে খেয়াল করবা, তাহলে এই যে আমরা পরবর্তী সংখ্যা তৈরি করার জন্য আমরা এখন সমাধান করব। চলো দেখি খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, খ নাম্বার যে চিত্র দেওয়া আছে সেই চিত্র আগে দেখতে হবে। প্যাটার্নের পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। তাহলে সংখ্যা কি কি পাইছি, আমরা এখানে খ নাম্বার সমাধান করব, বলে দিব ক হতে পাই। ক হতে কি পাবো? ক হতে আমরা সংখ্যাগুলো পাবো। প্রথমে কত ছিল আমাদের? এখানে 3 ছিল। তার পরবর্তী আমরা কত পাইছি? 5। তার পরবর্তী কত পেলাম? 7। এইভাবে আমাদের কিন্তু সংখ্যাগুলো চলমান ছিল। তো পরবর্তী সংখ্যা কিভাবে পাবো তার ব্যাখ্যা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে এখন লিখতে হবে পার্থক্য। পার্থক্য প্রত্যেকবার এইভাবে পার্থক্য করব, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা। আমার কাছে যদি 3 সংখ্যা না থাকে তাহলে এটা আমার দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা। তাহলে প্রত্যেকবার পার্থক্য কত হচ্ছে? প্রত্যেকবার পার্থক্য হচ্ছে 2। 2 করে বৃদ্ধি পাবে। যদি আমরা এই সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাদেরকে সমাধানে এসে আমরা বলতে পারি সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে পূর্ববর্তী সংখ্যা যোগ
পার্থক্য। এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য কি লিখবো? পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা সমান, দেখো এখানে কত আছে, লাস্টের সংখ্যাটা 7, তাহলে 7-এর সঙ্গে আমাদের পার্থক্য কত পাইছি? 2 পেয়েছি। 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 9। তাহলে পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য আমাদের এইভাবেই সমাধানটা করে দেখাতে হবে। এই ক এবং খ এর মধ্যে মিল থাকে সাধারণত। আমরা যে সমাধানটা গুলো করব খেয়াল করে করব, যেন ক যতটুকু করছি খ ওইভাবেই যেন আমাদের আগায়। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। খ শেষ হয়েছে, এইবার আমরা গতে যাচ্ছি। শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশালের কাঠির প্রয়োজন? শততম ক হতে আমরা কি পাইছি? সংখ্যাগুলো পেয়েছি 3, 5, 7 চলবে। পার্থক্য কত পেয়েছিলাম? পার্থক্য 2, পার্থক্য 2। এই যে পার্থক্যগুলোর পরে আমরা এইখানে একটা রাশি তৈরি করব। রাশিটা কি? এটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। রাশি তৈরি করার জন্য আমরা একটু সমাধানটা করে নিব। প্রথম সংখ্যা আমরা যদি বলি, প্রথম সংখ্যাটা কত হয়েছে? প্রথম সংখ্যাটা হচ্ছে 3। এটা কি আমরা 2 গুণ 1 যোগ 1 লিখতে পারি। দ্বিতীয় সংখ্যাটা আমরা কি বলছি? 5 সমান 2 গুণ 2 যোগ 1, 2 গুণ 4 আগে 5। তৃতীয় সংখ্যাটা কত? 7 সমান 2 গুণ 3 যোগ 1। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে বিষয়টা মজার একটা বিষয়। দেখছো, প্রথমে 1 গুণ করতে হয়েছে, তারপরে আমরা 2 গুণ করছি, তারপরে 3 গুণ করেছি। এই যে 1, 2, 3 এগুলো গুণ করছি, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আগের ক্লাসে আগের যে অঙ্কগুলো সমাধান করেছিলাম, সেই সমাধানের ক্ষেত্রে আমরা কিন্তু ক এর একটা মান বলেছিলাম। তোমাদের মনে আছে কিনা? ক হতে একটা স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা n বলেছিলাম। ক একটা স্বাভাবিক সংখ্যা যার মান 1, 2, 3, 4, 5 চলতে থাকবে। ক এর আমরা এখানে সমাধান করার জন্য 1, 2, 3 এগুলোর পরিবর্তে বিষয়টা যদি এইভাবে আমরা লিখি, খেয়াল করবা, ডট ডট দিলাম। কেন ডট ডট দিচ্ছি? আমরা এখন এখানে বলবো ক সংখ্যা। তাহলে ক যদি সংখ্যা হয়, 2 দেখো প্রত্যেকবার আছে, তাহলে আমরা যদি বলি 2 গুণ ক যোগ 1, 2 গুণ ক যোগ 1। এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি 2 ক যোগ 1 লিখলাম। এই 2 ক যোগ 1 যে অংশটুকু লিখেছি, এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি ব্যবহার করে আমাদের ইচ্ছা মতো, আমাদের প্রশ্নে বলেছে এটা ক বলতে কতম, শততম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম চলতে থাকবে। হয় এখন আমাদের কি বলছে? শততম। তাহলে এই যে একটা আমরা রাশি ব্যবহার করলাম, এইটা ব্যবহার করে আমরা বলবো ক তম সংখ্যা। কতম সংখ্যা যখন আমরা বলছি, তখন সেটি কত লিখেছি? 2 ক যোগ 1। অতএব শত মানে কি? 100 তম সংখ্যা। ক যেখানে আছে সেখানে আমরা 100 বসাবো। 2 গুণ 100 যোগ 1, 201। তাহলে এটা কি করব? 201। দেখো, এটা প্রথম, এইটা দ্বিতীয়, এটা তৃতীয় চিত্র। শততম চিত্রতে আমাদের কাঠি কয়টা লাগবে? শততম চিত্রে আমাদের 201টা কাঠি লাগবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। খেয়াল করছো? তাহলে এই শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন? সেটা হচ্ছে 201টি।
যদি কোনো একটা স্টুডেন্ট এইভাবে পার্থক্য ব্যবহার করে বীজগণিত রাশিটা তৈরি করতে পারে, তার জন্য কোনো অঙ্কতে প্রবলেম থাকবে না। চলো দেখি 12 নম্বর শেষ হয়েছে। 12 নম্বরের পরে আমরা 13 নম্বরে যাই। 13 নম্বর কি বলেছে? 13 নম্বর মোটামুটি একই ধরনের কোশ্চেন যেগুলো আমরা সলভ করছি, এই ধরনের কোশ্চেন গুলো থাকে আমাদের। ক নাম্বার খেয়াল করবা, আগে আমরা প্রশ্ন পড়বো 5, 7, 21, 29, 37। কটা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5টা দেওয়া আছে। প্রশ্ন বলেছে 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গ নিশ্চয়ই আমরা বুঝি, সমষ্টি বুঝি, দুইটি সংখ্যা। তাহলে কয়ের যখন আমরা সমাধান করছি, ক সমাধান করার সময় আমরা লিখতে পারি এখানে 29 সংখ্যাটা লিখলাম। দুটি স্বাভাবিক সংখ্যার কথা বলেছে। যদি আমরা একটা সংখ্যা 25 লিখি আর একটা সংখ্যা যদি আমরা 4 লিখি, তাহলে 25 আর 4 কিন্তু আমাদের 29 হয়। এখন কথা হচ্ছে 25 কিভাবে পাবো, 4 কিভাবে পাবো? খেয়াল করবা 29 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 29 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। 25 কিভাবে আসে? 5 গুণ 5, 5 হচ্ছে 25। তাহলে আমরা 5 লিখে বর্গ দিলাম, যোগ 2 লিখে বর্গ দিয়েছি। প্রশ্ন কি বলেছিল? দুটি স্বাভাবিক সংখ্যা একটা 5 একটা 2 বর্গের সমষ্টি, বর্গ দিয়েছি এবং মাঝখানে প্লাস দিয়েছি। এবার আমরা কত লিখবো? সংখ্যাটা 37। খেয়াল করবা 37। তাহলে 37 সংখ্যাটা যখন আমরা লিখলাম, এর আগে বললাম 37 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কত? 37 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যাটা হলো 36। আমরা 36 লিখবো, যোগ আমরা 1 লিখবো। 36 কিভাবে হলো? 6 এর উপরে বর্গ করে 36 হবে, 1 এর উপরে বর্গ করলে কিন্তু আমাদের 1 হয়। তাহলে 6 6 36 আর 1 37। সহজ না বিষয়টা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করবা। ম্যাথ ইকুয়াল পানি, ম্যাথটা খুব সহজ যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আশা করি তোমাদের প্রবলেম থাকবে না। ক নাম্বারটা আমরা সলভ করে ফেলেছি। চলো এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে গিয়ে আমরা দেখবো প্রশ্নটা কি বলে দিয়েছে। খ নম্বরে বলা হয়েছে এরকম, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের কি কাজ করতে হবে? পরবর্তী 4টা সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে খেয়াল করে দেখতে হবে সংখ্যাগুলো কি কি দেওয়া আছে। সংখ্যাগুলো কি দেওয়া আছে? চলো আমরা সংখ্যাগুলো লিখি। সংখ্যাগুলো বলা হয়েছে 5, আমরা এখানে লিখবো সংখ্যা 5, 13, 21, 29, 37। এইগুলো হচ্ছে আমাদের সংখ্যা। পরবর্তী সংখ্যা যখনই নির্ণয় করতে বলবে তখন আমরা খেয়াল করে দেখবো যে এখানে কোনো প্যাটার্ন কাজ করছে কিনা। অবশ্যই আমরা এটা খেয়াল করে দেখবো যে পার্থক্যটা কিভাবে আসছে, পরবর্তী সংখ্যাটা কিভাবে আসে, একটু খেয়াল করে দেখবো। চলো দেখি। 13 থেকে তুমি যদি 5 বিয়োগ করো তাহলে পার্থক্যটা কত আসে? পার্থক্যটা এখানে আমাদের 6 আসবে। 13 থেকে তুমি যখন 5 বিয়োগ করবা 8 আসে। পার্থক্য কত আসবে? 8 আসবে। এই যে প্রত্যেকবার পার্থক্য। 21 থেকে তুমি যখন 13 বিয়োগ করবা এখানে পার্থক্য 8 আসবে। 29 থেকে তুমি যখন 21 বিয়োগ করবা পার্থক্য 8 আসবে। 37 থেকে 29 বিয়োগ করবা তোমার পার্থক্য কত আসবে? 8 আসবে। তাহলে বুঝলা পার্থক্য কিভাবে বের করতে হয়? এবার তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে। পরবর্তী 4টি সংখ্যা, তাহলে আমরা খেয়াল করে দেখব, যখন আমরা এই 5-এর সঙ্গে 8 যোগ করছি তখন এই 13 আসছে। আবার এই 13-এর সঙ্গে যখন আমরা 8 যোগ করছি তখন এই 21 আসছে। 21-এর সঙ্গে যখন এই 8 যোগ করছি তখন আমাদের 29 আসছে। 29-এর সঙ্গে যখন আমরা 8 যোগ করি তখন আমরা কত পাচ্ছি? 37 পাচ্ছি। তাহলে পরবর্তী 4টা সংখ্যা পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? পরবর্তী লিখবো, পরবর্তী 4টি সংখ্যা। তাহলে পরবর্তী 4টি সংখ্যা সমান চিহ্ন দিবা। এই 37-এর সঙ্গে তুমি লিখবা 37 যোগ 8 কত হবে? 45। ঠিক আছে, তাহলে 4টি সংখ্যা হলো।
তাহলে আরেকটা সংখ্যা আমরা লিখবো। এবার কি কাজ করব, এই 45-এর সঙ্গে আমরা কত যোগ করব, 8 যোগ করব। তাহলে 45-এর সঙ্গে যখন 8 যোগ করবা তখন এটা কত আসবে, 53 হবে। আবার তুমি 53-এর সঙ্গে এই 8 যোগ করবা। কেন 8 যোগ করছি বারবার, আমরা 8 বারবার এই কারণে যোগ করছি, আমরা হিসাবটা এখানে দেখে নিয়েছি। তাহলে তুমি 53-এর সঙ্গে যখন 8 যোগ করবা 61 আসবে। এবার তুমি 61-এর সঙ্গে আবার 8 যোগ করবা, যোগ 8 কত হবে, 69 হবে। এই যে তোমার 4টা অ্যান্সার পেয়ে গেছো, এটাই হচ্ছে আমাদের উত্তর। কেমন সহজ না? হ্যাঁ, অনেক সহজ। ম্যাথগুলো বুঝে বুঝে করবা, ফিল করবা। ম্যাথ হচ্ছে একটা ফিল করার বিষয়। অনেকের গান শুনতে শুনতে ম্যাথ করতে ভালো লাগে, অনেকের বিভিন্ন ধরনের রাত্রে, গভীর রাত্রে 2টা 3টার সময় নিরিবিলি একা একা সময় ম্যাথ করতে ভালো লাগে। তো ম্যাথ হচ্ছে একটা ফিল করার বিষয়, ফিল করবা আর সেগুলো সলভ করবা। আমাদের খ নাম্বার শেষ হয়েছে, এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে দেখো কি বলে, খ নাম্বার শেষ, এবার আমরা গ নাম্বার সলভ করব। গ নাম্বারে কি বলছে দেখো, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। প্রথম 50টি আছে কয়টা আমাদের, চলো দেখি কয়টা আমাদের আছে। 1 2 3 4 5টা আছে, সিরিয়াল 5টা আছে, বুঝলা? তাহলে 50 নম্বর সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 50 নম্বর সংখ্যাটার জন্য আমাদেরকে একটা রাশি প্রয়োজন। বীজগাণিতিক রাশি ছাড়া কিন্তু আমরা 50 নম্বর সংখ্যাটা নির্ণয় করতে পারবো না। আগে আমাদেরকে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। সংখ্যাগুলো লিখবো 5 13 21 29 37, চলতে থাকবে পরবর্তী সংখ্যাগুলো, ঠিক আছে? আমরা বলেছি যখন তুমি সমাধান করবা, সমাধান করার সময় পার্থক্যগুলো লিখবা। আমরা জানি এর আগে পার্থক্য আমরা 8 পাইছি, আমরা দেখছি না খ নাম্বারে? হ্যাঁ, খ নাম্বারে প্রত্যেকবার আমরা পার্থক্য কত পাইছি, পার্থক্য 8 পাইছি। তুমি পার্থক্য পাইছো মানে কি জানো, তুমি পার্থক্য মজা পাই গেছো। তাহলে পার্থক্য পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা বীজগাণিতিক রাশি, একটা ভাব চলে আসবে। কারণ কি, এখানে তুমি খেয়াল করবা, তুমি যেটাই পার্থক্য পাও না কেন, এই কয়ের সঙ্গে না এটা 8 গুণ থাকবে। তুমি যদি 3 পার্থক্য পাও তখন তোমার কয়ের সঙ্গে 3 থাকবে। তুমি পার্থক্য যদি 2 পাও তাহলে কয়ের সঙ্গে তোমার 2 থাকবে। তুমি পার্থক্য যদি 4 পাও তাহলে কয়ের সঙ্গে তোমার 4 থাকবে। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যখনই পার্থক্য পাবা তখন বীজগাণিতিক রাশি তোমার একদম ইজি হয়ে যাবে। চলো দেখি কিভাবে আসছে এখানে। খেয়াল করো, এই যে আমরা পার্থক্য কথাটা বললাম, প্রথম সংখ্যাটা কত আছে, প্রথম সংখ্যাটা 5 আছে না? চলো প্রথম সংখ্যা লিখি আমরা। প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটা হচ্ছে 5। আচ্ছা, আমরা পার্থক্য কত পাইছি বললাম, পার্থক্য 8 পাইছি। তুমি 8 লিখো, 8-এর সঙ্গে তুমি 1 গুণ করো। তাহলে 8-এর সঙ্গে তুমি 1 যদি গুণ করো তাহলে কত, 8 পাবা। কিন্তু তোমার প্রথম সংখ্যাটা কি 8 আছে? নাই তো, কত আছে, 5 আছে। তাহলে এই 8 থেকে সেটা বেশি না কম? কম। কত কম? 3টা কম। তাহলে আমরা বিয়োগ দিয়ে 3 দিয়ে দিলাম, ঠিক আছে? দ্বিতীয় সংখ্যা তুমি যখন লিখবা, দ্বিতীয় সংখ্যা খেয়াল করে দেখবা, দ্বিতীয় সংখ্যা তো কত আছে, 13 আছে। 8-এর সঙ্গে তুমি 1 গুণ করছিলে এর আগে, এবার 2 গুণ করবা। 8-এর সঙ্গে যখন 2 গুণ করবা তখন 8 2 কত হয়, 16 হয়। আছে কত, 13। কত বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করলে হয়ে যাবে, বিয়োগ দিয়ে 3 দাও। তুমি তৃতীয় সংখ্যা লিখো। তৃতীয় সংখ্যাতে কত আছে, তৃতীয় সংখ্যাতে আছে 21। তুমি 8-এর সঙ্গে এর আগে 2 গুণ করছো, 3 গুণ করবা, 3 গুণ করলা, তাহলে 3 এবং 8 গুণ করলে 24 হয়। কিন্তু আছে তো আমাদের 21, কত কম করতে হবে, 3 কম করতে হবে। তাহলে 3 কম করে দাও। এইভাবে তোমার কিন্তু বীজগাণিতিক রাশি তৈরি হওয়ার পথ হয়ে গেছে। এইবার আমরা ডট 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 দিয়ে দিলাম। কেন ডট ডট দিব, আমি যদি সারা রাত এইভাবে সারা দিন যদি সমাধান করতে চাই, সমাধান করতে পারবো। তাহলে তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা 50টি বলেছে, তাহলে আমরা 50তম বের করব। তাহলে 50তম বের করার আগে আমাদেরকে রাশির জন্য একটা চলক প্রয়োজন হবে। আমরা বলবো কতম, কতম সংখ্যা। এইবার আসো, 8-এর সঙ্গে তুমি ক গুণ করবা, বিয়োগ 3 দিবা, তাহলে কত হলো, 8 ক বিয়োগ 3। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে তুমি পার্থক্য পাইছো মানে তোমার ঈদ।
চলো এইবার আমরা ডান সাইডে সমাধানটা করি। 50টি সংখ্যা, তাহলে প্রথম পেয়েছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 50টি তো পাইনি। তাহলে এবার আমরা লিখব 50তম সংখ্যা। 50তম সংখ্যা এই যে 8 গুণন 50 বিয়োগ 3, 5 8 40, 400 বিয়োগ 3 সমান 397। তাহলে এই যে 397 সংখ্যাটা আমরা পেলাম। রাশি সংখ্যাটা আমরা লিখি, সংখ্যাটা কেমন হয়? যদি আমরা সংখ্যাটা লিখি, সংখ্যাটা কেমন হয় আমরা দেখি। চলো, প্রথম সংখ্যা ছিল 5, তার পরবর্তী সংখ্যাটা আসছে 13, তার পরবর্তী সংখ্যাটা আসছে আমাদের 21, তার পরবর্তী সংখ্যাটা 37। এই তো চলবে, তাই না? চলতে 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 গিয়ে আমরা 50তম যে সংখ্যাটা পাবো সেটা লিখবো 397। সর্বশেষ সংখ্যাটা 50তম সংখ্যাটা কত লিখবো? 397। আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয়ের সূত্র তোমাদের নিশ্চয় জানা আছে। সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা লিখবা, শেষ সংখ্যা বন্ধনী দিয়ে নিবা, গুণ চিহ্ন দিবা, দিয়ে লিখবা পদ সংখ্যা। পদ সংখ্যা কি? কয়টা পদের আমরা সমষ্টি নির্ণয় করবো সেটা হচ্ছে পদ সংখ্যা। ডিভাইডেড বাই কত দিবা? 2 দিবা। ডিভাইডেড বাই এখানে কত লিখবো আমরা? 2 লিখবো। 2 লিখেছি। দেখো, খেয়াল করো, আমাদের প্রথম সংখ্যা ছিল 5, আমাদের শেষ সংখ্যা 397। গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে কত লিখবো? 50 লিখবো। 50-এর সঙ্গে আমরা 2 কেটে দিব, 25। খেয়াল করো, 397 যোগ 5, 402 গুণ 25। তাহলে এই যে 402 হলো, যোগ করে আমাদের এখন কি প্রয়োজন? ক্যালকুলেটর প্রয়োজন। হাতে কাছে ক্যালকুলেটর রাখবা, ঠিক আছে? তাহলে আমরা যদি গুণ করি 402 গুণ 25, 10,050। সংখ্যাটা কত আসলো? 10,050। এটাই হচ্ছে তোমাদের উত্তর। ধন্যবাদ। আশা করি খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। দেখা হবে ইবিডির প্ল্যাটফর্মে প্রতিটা মুহূর্তে প্রতিটি অঙ্ক সহজভাবে সমাধানে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।